সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় সময় দুপুরে মুসা সানিয়া এলাকায় এই আগুন লাগে। নিহতদের বেশিরভাগের বাড়ি বাংলাদেশের নওগাঁ ও নাটোরে। সৌদি আরব থেকে মাসুদ রানার তথ্য ছবিতে আরাফাত ইসলামের রিপোর্ট। সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ আগুনে ঝরে গেল ১৬ বাংলাদেশি প্রবাসীর প্রাণ। রবিবার স্থানীয় সময় দুপুর ২টা থেকে ৩টার মধ্যে মুসা সানিয়া এলাকার একটি সোফা কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে কারখানার ভেতরে থাকা শ্রমিকরা আটকা পড়েন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, কারখানাটিতে মোট ১৭ জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। আগুনে পুড়ে এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ১৬ জনেরই মৃত্যু হয়েছে। তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান হাবিবুর রহমান নামের এক প্রবাসী। ঘটনার সময় তিনি কারখানার বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। জি, আমরা ওই কারখানায় ১৭ জন কাজ করছিলাম। তার ভিতরে আমি সেভ করার জন্য বাইরে আসছিলাম। আসার পরে জানতে পারলাম যে চলো মুস্তাদা কারখানায় আগুন লাগছে। স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ৬ ঘন্টার চেষ্টার পর রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। তাদের মধ্যে একই গ্রামের রয়েছেন ৪ জন। এছাড়া নাটোরের ২ জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার ১ জন। অগ্নিকাণ্ডের পর রাত ১১টার দিকে নিহতদের মরদেহ কিং সৌদ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিহতদের মরদেহ দেশে ফেরত পাঠানো সহ পরবর্তী প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছেন সংশ্লিষ্টরা। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আগুন কেন লাগলো এবং কারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। আরাফাত ইসলাম, ৭১। শান্তি চুক্তির জন্য ইরানের সাথে আংশিক দর কষাকষি করছে যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, অর্থনৈতিক চাপ সামলাতে তেহরান কতটা হিমশিম খাচ্ছে তা পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘন করতে থাকলে কোনো আলোচনা হবে না। আর হরমুজে অবরোধ প্রত্যাহার সহ সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত প্রণালীটি বন্ধই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনী। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের সঙ্গে এখন কেবল আংশিক দর কষাকষি চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অর্থনৈতিক চাপ সামলাতে তেহরান কতটা হিমশিম খাচ্ছে এখন সেটাই পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। রবিবার নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প এসব কথা জানান। ট্রাম্প জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণেই ইরান এখন খুব খারাপ অবস্থায় পড়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সরাসরি কোনো আলোচনা বর্তমানে চলছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটি যদি সম্প্রতি স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন বন্ধ না করে এবং হরমুজ থেকে অবরোধ তুলে না নেয়, তাহলে আলোচনায় যাওয়ার প্রশ্নই আসে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আরাকচি। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ থাকায় উদ্বেগ বাড়তে থাকলেও নিজেদের অবস্থানে অনড় ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসিও। দেশটিতে যুক্তরাষ্ট্র হামলা শুরুর পর থেকেই হরমুজে অচল অবস্থা চলছে। রবিবার আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বিও ইরানের গণমাধ্যমকে জানান, যতক্ষণ পর্যন্ত না ওয়াশিংটন জলপথটিতে অবরোধ প্রত্যাহার করে, পরাজয় মেনে না নেয় এবং তেহরানের সব দাবি দাওয়া পূরণ না হয়, ততক্ষণ পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ। একই দিন ইরানের সাবেক প্রধান বিচারপতি আয়াতুল্লাহ আমলি লারিজানিও বলেছেন, ইরান যে কোনো মূল্যে হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে। এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান মোহাম্মদ বাঘের জোলকাদর বেশ কয়েকটি শর্তের কথা তুলে ধরেছিলেন। ওমান ইরান চুক্তি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রকে এসব শর্ত মেনে চলার দাবি জানিয়েছেন তারা। এসব দাবির মধ্যে রয়েছে ইরানকে হুমকি দেয়া বা অপমান করা থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে ইরানের মিত্রদের সঙ্গে সব যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে, নৌ অবরোধ তুলে নিতে হবে এবং ইরানের আটকে থাকা সব তহবিল ছেড়ে দিতে হবে। সৃষ্টি ঘটক, ৭১।
ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে রদবদল এনেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে প্রধান নির্বাহী পদে আনা হয়েছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহসেন রেজাইকে, আর সাবেক প্রধান মোহাম্মদ বাকের জোলদাদরকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টার পদ। এরই মধ্যে মোহসেন রেজাইয়ের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট দপ্তর। মোহসিন রেজাই 1981 সাল থেকে 1996 সাল পর্যন্ত ইরানের সামরিক বাহিনী আইআরজিসির প্রধান কমান্ডার ছিলেন। গত মার্চে আয়াতুল্লাহ মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা হওয়ার পর তার রাজনৈতিক উপদেষ্টা হন রেজাই। অন্যদিকে মোস্তফা খামেনির রাজনৈতিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জোল গাদর আইআরজিসির ডেপুটি কমান্ডার ছিলেন। জুন মাসে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি নিহত হওয়ার পর অস্থায়ীভাবে এই পদে এসেছিলেন তিনি। হরমুজ প্রণালী আবারও পুরোপুরি খুলে দিতে ইরানের কাছে চুক্তির আশা করছিল যুক্তরাষ্ট্র। এমনকি এই পথ খুলে গেলে ইরানের সাথে চলমান সংঘাতকে বিজয় হিসেবে ঘোষণা করার প্রস্তুতিও নিচ্ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন করে কঠিন শর্ত দিয়েছে তেহরান। এসব তথ্য এসেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। এক হরমুজ যেন মধ্যপ্রাচ্য সংকট নিরসনের মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। বন্ধ হরমুজকে সচল করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তিকে একটি রাজনৈতিক বিজয় হিসেবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এর অন্যতম শর্ত ছিল গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়া। এমনই সব তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগীদের ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন কোনো পারমাণবিক চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে সংঘাতের সমাপ্তি টানতে চান। তবে এবার বেঁকে বসেছে ইরান। হরমুজ খুলতে তেহরান এখন বড় ধরনের ছাড় দাবি করছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং হরমুজ ঘিরে মার্কিন নৌ অবরোধের অবসান, যা আগেও ছিল ইরানের চাওয়া। কয়েকদিন আগেও যে চুক্তিকে ওয়াশিংটন প্রায় হাতের নাগালে মনে করছিল, এখন তা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। ট্রাম্পের হিসেব ছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে পারে এবং হরমুজ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হয়, তাহলে বর্তমান যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে বজায় রাখা সম্ভব হতে পারে। মার্কিন কর্মকর্তাদের মতে ট্রাম্পের আরেকটি বিবেচনা হলো, তার বর্তমান মেয়াদে ইরান সহজে নতুন করে পারমাণবিক সক্ষমতা গড়ে তুলতে পারবে না। গত বছর ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর তেহরানের সক্ষমতা নিয়েও ওয়াশিংটন এমন হিসেব কষেছে। তবে ইরানের নতুন দাবিগুলো স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে তেহরান শুধু সামুদ্রিক চলাচল স্বাভাবিক করার বিষয়টি নয়, বরং বৃহত্তর নিরাপত্তা ও অর্থনৈতিক ছাড়ও চাইছে। ফলে এখন মূল প্রশ্ন, হরমুজ প্রণালী পুনরায় খুলতে ওয়াশিংটন কতটা ছাড় দিতে প্রস্তুত এবং তেহরানের দাবির সঙ্গে সমঝোতা আদৌ সম্ভব কিনা। এই সমঝোতার উপরই অনেকাংশে নির্ভর করছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির ভবিষ্যৎ। আরাফাত ইসলাম, ৭১। ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী আল মাখায় আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এর ঘণ্টা আগেই হামলা হয়েছে একই এলাকায়। সেই হামলায় অন্তত 11 জন নিহত এবং 32 জন আহত হন। ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, নতুন হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 6টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত না হেলে সাগরে পড়ে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ওই এলাকায় সৌদি সেনাদের অবস্থান এবং অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে রবিবার আল মাখায় চালানো হামলায় অন্তত 11 জন নিহত হন। তাদের মধ্যে 8 জন সামরিক সদস্য এবং 3 জন বেসামরিক নাগরিক। এছাড়া আরও 32 জন আহত হয়েছেন। হামলায় আল মাখা বন্দরেও ব্যাপক ক্ষতি হয়েছে। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়াই করতে রাশিয়ায় 50,000-এরও বেশি সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন দাবি করেছেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি বলেন, এ ব্যাপারে রাশিয়া ও উত্তর কোরিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই সেনাদের রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে বলে জানান জেলেনস্কি। বলেছেন, সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া যেমন রাশিয়াকে সহযোগিতা করছে, তেমনি দেশটির প্রতিবেশী এবং প্রধান বৈরী পক্ষ দক্ষিণ কোরিয়ার সাথে ইউক্রেনের সহযোগিতামূলক সম্পর্ক হতে চলেছে বলেও ইঙ্গিত দিয়েছেন জেলেনস্কি। স্পেনের সেউতায় অভিবাসন সংকট সমাধানের দাবিতে বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা। রবিবার সেউতার
প্লাজা দে লাই জড়ো হন বিক্ষোভকারীরা। সংকট সমাধানে দ্রুত পদক্ষেপের দাবি জানান তারা। স্পেনের পতাকা হাতে নানা স্লোগানে মুখর ছিল বিক্ষোভ। বিক্ষোভকারীরা বলেন, শুধুমাত্র সেউতার পক্ষে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়, কারণ পরিস্থিতিটি শুধু শহরটি নয়, পুরো স্পেন এবং ইউরোপের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই স্পেনের সরকার, ইউরোপীয় প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এর আগে গত 30 জুলাই মরক্কো থেকে স্থল ও সমুদ্র পথে প্রায় 72,000 অভিবাসী সেউতায় ঢোকার চেষ্টা করেন বলে জানিয়েছে স্পেন কর্তৃপক্ষ। এ সময় হুড়োহুড়িতে বেশ কয়েকজনের মৃত্যুও হয়। ভয়াবহ বন্যা, ভূমিধস আর ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। ভারতের আসামে প্রাণ গেছে প্রায় 100 মানুষের। চীনে টাইফুন ডলফিনের আঘাতে উপকূলীয় এলাকায় শুরু হয়েছে উদ্ধার অভিযান। সাংহাই সহ বিভিন্ন এলাকা থেকে 10 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জাপানে ভারী বৃষ্টিতে ভূমিধসে যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকশো মানুষ। আর ফিলিপাইনে ঘূর্ণিঝড় ও মৌসুমী বৃষ্টির প্রভাবে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। বিস্তারিত রিপোর্টে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বৃষ্টি আর বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি, সড়ক ও জনপদ। দুর্গতদের অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসামের শিবসাগর সহ বিভিন্ন জেলা। বন্যা ও ভূমিধসে হতাহত অনেকে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। শক্তিশালী টাইফুন ডলফিনে বিপর্যস্ত চীনের পূর্বাঞ্চল। ইউহুয়ান এলাকায় আছড়ে পড়ার সময় টাইফুনটির বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় প্রায় 162 কিলোমিটার। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 10 লাখের বেশি মানুষকে। শুধু সাংহাইতেই সরিয়ে নেওয়া হয়েছে 30,000-এর বেশি বাসিন্দাকে। ব্যাহত হয়েছে যান চলাচল, বাতিল হয়েছে প্রায় 1,500 ফ্লাইট। এর আগে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া অঞ্চলেও আঘাত হানে ডলফিন। সেখানে আহত হয়েছেন অনেকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে 50,000-এর বেশি স্থাপনা। প্রবল বৃষ্টিতে নতুন করে দুর্যোগ নেমে এসেছে জাপানের নাগানোতেও। আজুমিনো শহরে ভূমিধসে পাহাড়ি সড়ক বন্ধ হয়ে আটকা পড়েছেন প্রায় 400 মানুষ। আটকে পড়াদের মধ্যে পাহাড়ি এলাকায় থাকা পর্যটক ও পর্যটন কেন্দ্রের অতিথিরাও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। একই চিত্র ফিলিপাইনেও। ঘূর্ণিঝড় ডলফিনের প্রভাবে শক্তিশালী হওয়া মৌসুমী বৃষ্টিতে রাজধানী ম্যানিলা সহ দেশটির পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। কুইজন সিটি সহ নিচু এলাকাগুলোতে পানিতে তলিয়ে গেছে সড়ক ও বসতবাড়ি। নদী ও খালের আশেপাশে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে 1,000-এর বেশি মানুষ। জয়ী সরোয়ার, 71। ইউরোপ জুড়ে ভয়াবহ রূপ নিচ্ছে দাবানল। ফ্রান্স ও স্পেনে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্সে দাবানল জ্বালানোর অভিযোগে আটক করা হয়েছে 4 শতাধিক মানুষকে। অন্যদিকে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় দাবানল থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে মারা গেছেন এক 80 বছরের বৃদ্ধা। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ইউরোপ জুড়ে দিন দিন বেড়েই চলেছে দাবানলের তীব্রতা। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও দাবানলের ঝুঁকি রয়ে গেছে। সাজা দায়াক এলাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে এলেও নতুন তাপপ্রবাহের আশঙ্কায় সতর্ক রয়েছে কর্তৃপক্ষ। কয়েক সপ্তাহ আগেই গিরন্দ অঞ্চলে দাবানলে 42,000 হেক্টরের বেশি বনভূমি পুড়ে যায়। এদিকে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দাবানলের জন্য আটক করা হয়েছে 4 শতাধিক মানুষকে। তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কিংবা অসাবধানতায় আগুন লাগানোর অভিযোগ রয়েছে। গ্রেপ্তারদের মধ্যে 1.5 শতাধিকই অপ্রাপ্তবয়স্ক। ফ্রান্সের পরিসংখ্যান বলছে দেশটির প্রতি 10টি দাবানলের 9টি মানুষের কারণে। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার বান্ট রেঞ্জ দাবানলে 20,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি অবস্থা জারি করেছে প্রাদেশিক সরকার। দাবানলের মধ্যে 80 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। স্পেনের পূর্বাঞ্চলের কাস্তেয়ন অঞ্চলেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তিরিক শহরের কাছে শুরু হওয়া আগুনে প্রায় 684 হেক্টর বনভূমি পুড়ে গেছে। ঘন ধোঁয়া ও আগুনের ঝুঁকিতে কাতি শহরের প্রায় 700 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়ার আর্দ্রতা বাড়ায় আগুন নিয়ন্ত্রণে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মাউন্ট ব্রোমো জাতীয় উদ্যান পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কয়েকদিন ধরে চলা দাবানলে ইতোমধ্যে প্রায় 176 হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ও ড্রোন। বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক দাবানল আবারও মনে করিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম আবহাওয়া ও তাপপ্রবাহের ঝুঁকি দিন দিন আরও বাড়ছে।
দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল 9:30টায়। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।